সন্ধ্যা, নমস্কার and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2. Co-presented by Catch Masale. এক্ষুনি সময় চার মা লক্ষ্মীকে ডেকে নেওয়ার। ডেকে নিই তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার দিদি, কেমন আছো সবাই? ভালো আছি। আপনি কেমন আছেন? দারুণ আছি। সবার সঙ্গে একটু আলাপ করি আগে। কালী 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 বলো রে আজ। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম কালী বাছার, আমি শক্তিগড়ের বরশুল থেকে আসছি। আমি বাড়িতে বাড়িতে গিয়ে ব্লাড কালেকশন করি। আচ্ছা। আর একটা কথা আছে না, আজ যে রাজা কাল সে ফকির, এই কথাটি আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি এই রিসেন্ট 3 মাস হচ্ছে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। আমার 6 বছরের কন্যা সন্তান গিয়ে এখন আমার খুব কঠিন সংগ্রামের মধ্যে জীবনযাপন করছি। জীবন মানেই সংগ্রাম কালী। লড়াইটা একটু বেশি কঠিন আমার। হ্যাঁ, মানে বাইরে থেকে আমাদের দেখে মনে হয় সবাই খুব ভালো আছে, আমি ভালো নেই, তাই না? কিন্তু তুমি সবার ভেতরে ঢুকে দেখবে যে সবাই আমার মতোই আছে। কাউকে না দেখানোর চেষ্টা করছি আমার ভিতরে কি চলছে, বুঝলে? সো এই আগামী 1.5 ঘন্টা আমরা গপ্প গুজব করে খেলে হেসে খানিকটা ভালো সময় কাটাবো। ওকে। বৈশাখী। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি পূর্ব বর্ধমান জেলার রায়না গ্রাম থেকে আসছি। তুমি কি করো বৈশাখী? আমি একজন গৃহবধূ। গৃহবধূ, ওকে। আমার একটা 10 বছরের ছেলে আছে আর একটা 1.5 বছরের মেয়ে আছে। আমি রিসেন্ট 7 মাস হচ্ছে আমার স্বামীকে হারিয়েছি। এখন এরপর আমার একা জীবন লড়াই, যুদ্ধ। এক্ষুনি কালীকে এটাই বলছিলাম, শুনে মনে হয় বাকিরা সবাই ভালো আছে, আমি একমাত্র খারাপ আছি। তা নয় আসলে, তাই না? সুষমা। নমস্কার দিদি, আমি সুষমা সর্দার, আমি আসছি দক্ষিণ 24 পরগনা মালঞ্চ জিপি মৈত্র রোড থেকে। আচ্ছা, তুমি কি করো সুষমা? আমি পাখা রেগুলেটরের কাজ করি, ওয়াল ফ্যান পাখা রেগুলেটরের কাজ করি। মানে এগুলো তৈরি করো? এগুলো তৈরি করি আমি। দেখবো আমি এসে ব্যাপারটা। সুচিত্রা। নমস্কার দিদি, আমি উত্তর 24 পরগনা শ্যামনগর থেকে এসেছি। আমার শরীরের বিষয়, আমার জীবনের বিষয় কিছু এখানে আপনাদের সঙ্গে শোনাবো। শরীরে কি হলো? আমি একটা ক্যান্সার পেশেন্ট। আমি আসছি তোমার কাছে, আরো ডিটেলে আমি নিশ্চয়ই শুনবো। শুধু একটাই কথা বলবো, জীবন সংগ্রাম সবারই চলছে, এটাই বলতে পারি, তাই না? আজকে খেলবো আমরা ফার্স্ট রাউন্ডে টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে কালীর কাছে আরেকবার আসি। তুমি বললে আজ যে রাজা কাল সে ফকির, কি কেন বললে কথাটা? কারণ আমার জন্ম হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপে। আচ্ছা। উড়িষ্যার পারাদ্বীপে। তো আমি যখন জন্মাই স্মুথলি আমার জীবন চলছিল, একটা মধ্যবিত্ত পরিবারে আমি জন্মগ্রহণ করি, সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে 1999 সালে উড়িষ্যার সুপার সাইক্লোন ঝড় হয়। সেই ঝড়ে আমার জীবনে সব কিছু তছনছ হয়ে যায়। বাবা একদিকে চলে যায়, মা ভাইকে নিয়ে অন্যদিকে, মানে যে যা সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কারণ ঝড়ের গতিবেগ এত তীব্র ছিল যে সকাল 7টায় ঝড়টা হয়েছে, মনে হচ্ছে এখন রাত 8-9টা বাজে, চারিদিকে অন্ধকার। তারপরে একটা টাইমের পরে সবাই আমরা একত্রিত হই। আমরা যখন ঘরে ফিরি 7-8 দিন পরে, যখন নিজেদের কোনো ঘর বলে কিছু নেই, শুধু চারিদিকে বালি আর বালি, কারণ পাশে বঙ্গোপসাগর আছে, ওখানে আর থাকার মতো সুস্থ পরিবেশ নেই। আমার বড় মাসির বাড়ি বর্ধমানে, আমরা 3 ভাই বোন, আমি বড়, আমার 2 ভাই আছে, আর বাবা মা মিলে আমরা বর্ধমানে আসি। ওখানে একটা স্কুলে যাওয়া হয়, একটা প্রাইমারি সেকশানে বাবা ভর্তি করে দেয় 3 ভাই বোনকে। কিন্তু বাবার টান ছিল উড়িষ্যা, বাবা আবার উড়িষ্যায় ফিরে চলে গেলেন, কিন্তু আমরা 3 ভাই বোনের মা থেকে গেলাম। দিদি এক চালা ঘরে ভাড়া থাকতাম, তো এবার মা তো আর মাঠের কাজ জানতো না, আর আমরাও বললাম তো এবার সচ্ছল পরিবেশে জন্মগ্রহণ, এই যে জানতাম না অভাব কী জিনিস। কিন্তু এখানে যখন আসি কিছু তো একটা করে খেতে হবে। দিদি জানো তো, আমরা 3 ভাই বোন পাতা কুড়াতে যেতাম। শাল গাছ আছে তো, পাতা পড়তো, আমরা ভোরবেলায় যেতাম, গিয়ে না আরও অন্য যারা আছে ওই আশেপাশে ওনারাও যেতেন, কিন্তু আমরা না ঝাঁটা দিয়ে দাগ কেটে দিতাম যে এই এরিয়াটা আমার, এই পাতাগুলো আমরা কুড়াবো। কুড়িয়ে না বস্তায় টিপে টিপে ভরে ভরে নিয়ে আসতাম। বাড়িতে এসে পাতা রেখে ওই জ্বালন দিয়ে রান্না হতো আমাদের। তারপরে সেই লড়াই দিদি শুরু হয়েছে।
ক্লাসে উঠি, পড়াশোনা করি, তারপরে ওখান থেকে আমি একটা গার্লস স্কুলে যাই, ভাইয়েরা একটা বয়েজ স্কুলে যায়। দিদি সবাই তো তখন তো আর মিড ডে মিল ছিল না, তারপরে বইও দিত না সরকার থেকে। এবার টিফিন কোত্থেকে দেবে, তখন 1 টাকার মুড়ি ফুড়িও তো হতো, কিন্তু সেই ক্ষমতাটাও ছিল না। সবাই যখন টিফিন খেত না দিদি, মুখ লুকিয়ে থাকতাম, জানেন তো। টিফিন দেওয়ার মতো সামর্থ্য আমার বাবা মার ছিল না। ভাইয়েরা বয়েজ স্কুলে যখন যাই, ওকে জিজ্ঞেস করতে, তোরা টিফিন আনিস নি কেন? যে অন্য বন্ধুরা যখন টিফিন খেত, ওদেরকে বাড়ি থেকে শিখিয়ে দিতাম, বলবে কি বেশি করে ভাত খেয়ে এসেছি, আজকে খেতে পাইনি। কিন্তু কতদিন এইভাবে মুখ লুকানো যায়? ভাইরা না মাধ্যমিক পর্যন্ত গিয়ে ওরা না আর কন্টিনিউ করতে পারলো না পড়াশোনাটা। কিন্তু দিদি আমি না সহজে লড়াইয়ের ময়দান থেকে ছাড়িনি, দেখা যাক। কিন্তু ওই স্কুলে যে পড়তাম, মানে ওই স্কুলে যে টিচাররা ছিলেন, ওনারা এত আমাকে হেল্প করেছেন। একজন ম্যাডাম বালিতে, ওনার বাড়ি বৈশাখী দত্ত রায়, উনি প্রতিদিন ওনার টিফিন থেকে আমাকে সামান্য কিছু দিতেন। ইভেন উনি দুর্গাপুজোর সময় আমাকে জামা প্যান্ট দিতেন। তারপরে শুধুমাত্র ওই ম্যাডাম না, সমস্ত ম্যাডামরা আমার সঙ্গে খুব কোঅপারেশন করেছেন, বই খাতা কিনে দিতেন। এইভাবে পড়াশোনা করি, মাধ্যমিক দিই, রেজাল্টটা ভালো করাতে আমি স্কলারশিপ পেতাম। স্কলারশিপ পেয়ে পড়ি। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি সংস্কৃত অনার্স নিয়ে ওমেন্স কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি। তারপরে বর্ধমান ইউনিভার্সিটি থেকে MA কমপ্লিট করি। তারপরে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি। তখন ওই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে আমি একটা প্রাইভেট ব্যাংকে একটা কাজ করি। একটুখানি আবার উঠলাম। তারপরে 18তে আমি বিয়ে করি। আমার হাজব্যান্ড একজন টেকনিশিয়ান, মানে প্যাথোলজিস্টের ল্যাব টেকনিশিয়ান, উনি ব্লাড ফ্লাড টেস্ট করতেন। আমরা রেন্টে থাকতাম। আমার বিয়ের সুবাদে আমরা বারাসাতে চলে আসি। আমার হাজব্যান্ড এই বিধাননগর ওখানে একটা ল্যাবে, NABL ল্যাবে কাজ করতেন। তো আমার বিয়ের সুবাদে আবার আমি বারাসাতে চলে আসি। প্রথমে রাজার থেকে ফকিরের পোর্শন থেকে আবার বেশ আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমার বিয়ে হলো, তখন আবার যেমনটা স্মুথলি চললো। বারাসাত থেকে আমার হাজব্যান্ডের স্বপ্ন ছিল নিজে একটা স্বাধীন বিজনেস করবে। তো ওর যা সেভিংস ছিল ওইখানে বরশুলে গিয়ে ও ওইখানে একটা ছোটো মতো একটা রুম ভাড়া নিয়ে ওর সমস্ত সেট আপও তৈরি করলো। ওই মেশিনপত্র যা লাগে, ব্লাড টেস্ট করে সমস্ত কিছুও তুললো। তোলার পরে চলছিল। আমরা ওখানে একটা বাড়ি ভাড়াতে থাকতাম, মানে ল্যাব থেকে বাড়িটা একটু বেশ খানিকটা দূরে। তার মাঝখানে আমি 2023-এ আমার হাজব্যান্ড আমাকে টেকনিশিয়ান কোর্সটা করায়। এই প্যাথোলজির টেকনিশিয়ান কোর্সটা করি। স্মুথলি চলছিল। আমরা এক জায়গা থেকে লোন নিই যে এবারে তাহলে একটু আমরা জায়গা কিনবো। হঠাৎ করে দিদি এই 27শে জুলাই 2025 সালে 3 মাস আমার হাজব্যান্ড রাত 1:50-এ হার্ট অ্যাটাক করে মারা যায়। এখন আমার জীবনটা সব কিছু ওলটপালট হয়ে গেল। আমি যখন দিদি প্রথম কনসিভ করেছিলাম, ওই যখন 3 মাসে একবার ইঞ্জেকশন দিতে আসে না, আমি যখন ইঞ্জেকশন দিতে আসছিলাম দিদি, আমি ছুটে পালিয়েছিলাম। আর আজকে সেই ছুঁচি আমার রুজি রোজগারের রাস্তা। এখন সবাই তো হোম সার্ভিস নিতে ভালোবাসে। আমি বাড়িতে গিয়ে জানেন দিদি ব্লাড কালেক্ট করি। আর লড়াইটা আরও বেশি কঠিন। মাথার উপরে কোনো ছায়া নেই, বাবাও নেই, কোনো সাপোর্ট সিস্টেম আমার নেই। 2টো ভাই, তারা আমার ছোট। এইভাবে দিদি লড়াই চলছে। ভাগ্যিস তোমার হাজবেন্ড তোমাকে ওই ল্যাব টেকনিশিয়ানের কোর্সটা করিয়েছিলেন, সেই জন্য তুমি এখন রোজগার করতে পারছো। জীবন যুদ্ধের চাকা তো ঘোরে। তো তুমি বলছো তুমি রাজা ছিলে, তারপর ফকির হয়েছো, তারপর আবার রাজা হয়েছো, তারপর এখন তোমার নিজেকে আবার ফকির মনে হচ্ছে। তার মানে কি নেক্সট কি আসছে? You know the answer. রাজা। Right. তোমার বাড়ি থেকে কে এসছে? বাড়ি থেকে আমার মেয়ে, আমার মা, আমার ভাইপো, আমার ভাই। মেয়ে কোথায়? মাম্মা হাত তোলো। হ্যালো। আর মা নমস্কার। আচ্ছা, ও ভাই আছে আর ভাইপো। তো কালী, আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে আমার এই সেন্টারের কিছু মালপত্র তুলবো। তোমার যে প্যাথোলজিক্যাল ল্যাব, হ্যাঁ প্যাথোলজিক্যাল, হ্যাঁ। আর 1 লাখ টাকায় তো আর বাড়ি বা জমি হবে না, কিছুটা তো স্টেপ এগোতে পারবো। আমার সবচেয়ে এখন বড় যেটা রিকোয়ারমেন্ট আছে, আমার মাথার উপরে একটা পার্মানেন্ট অ্যাড্রেসের খুব প্রয়োজন, কারণ আমার কোনো স্থায়ী ঠিকানা নেই আমার মেয়ের আর আমার। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলে এসো। কালী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এই তো অনেক টাকা উঠছে হাতের কাজ দিয়ে। ওই নিচে যেটা আটকে আছে টেপে ধরে নাও, যেটা আটকে আছে। হ্যাঁ, নাও। মা হাতের নিচে আটকা আছে।
পড়ছে, ধরে নাও। নিচে আটকাচ্ছে যেটা, ধরে নাও, আটকাচ্ছে, ধরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো, হাতের নিচের ঘুরে ধরো, হাতের নিচে ধরো। পড়ছে, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। ধরো একসঙ্গে, ধরো 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 ধরো, ধরে নাও ধরে নাও ধরে নাও। নিচে যা আটকাবে নিয়ে নেবে। মা ভালো করে ধরো। ধরো ধরো ধরো, হাত বাড়া, ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো অনেকগুলো, ধরো ধরো ধরো। ধরে নাও, ধরে নাও। ও 500, 1000, 800, 810, 2810 কালির স্কোর। বাকি মা লক্ষ্মীদের জীবন যুদ্ধের কথা শুনবো। বৈশাখীর কাছে আসি, একটু গল্প করে নিই, তারপরে খেলবো। হ্যাঁ বলো, তোমার কথা বলো। দিদি ছোটবেলা থেকে যেরকম মানে বড় হই, প্রাইভেট যেতাম, স্কুল যেতাম, ভালোই দিন কাটছিল। তারপর মানে ক্লাস 11 পর্যন্ত আমি পড়েছি। যখন 9-এ পড়ি তখন আমার হাজব্যান্ডের সঙ্গে মানে দেখা হয়। 9-10 মানে ভালোবাসা হলো। তারপর যখন 11-এ পড়ি তখন মানে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছিল অন্য কোথাও, দিয়ে আমি মানে বিয়ে করতে চাইনি বলে মানে পালিয়ে বিয়ে করেছিলাম। এই দেখো, রানওয়ে ব্রাইড। ওকে, তারপর এবার সুখে দিন কাটছিল। বাবা মা কিছুদিন কথা বলেনি, তারপরে মেনে নিয়েছিল যে ভালো, সব বাবা মারাই নেন। খুব সুখে মানে দিন কাটছিল। মানে ছেলে যখন আমার 10 মাস মানে পেটে, তখন মায়েদের বাড়ি গেছি ডেলিভারি হওয়ার জন্য। তখন আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারপর বাবা মা খুব ভেঙে পড়েছিল। তারপর আমার ছেলে হলো, আমার ছেলেকে নিয়ে এবার ভালোই কাটছিল। তারপর আমার তারাও একটু আরাম পেলেন আর কি। তারপর আমার ছেলে যখন 4 মাস বয়স, তখন আমার দিদির বাচ্চা হয়, তো ছেলে হয়, মানে সব ভুলে গিয়েছিল, আমাদেরও সুখে জীবন কাটছিল। তারপর আমার ছেলে বড় হয়, যখন 9 বছর আমার ছেলের বয়স, আমি আবার কনসেপ্ট করি আমার মেয়ে মানে হয়। মেয়ে হয়তো যেমন নর্মাল বাচ্চা হয় সেরকমই হয়। তারপর যখন ওর 3 মাস বয়স, 3-4 মাস, তখন মানে ও মাথাটা তুলতে পারতো না, মানে ওর মাথায় মানে জল জমেছিল। মানে এটা কি করে হয়েছে মানে ডাক্তারও সেটা মানে বলতে পারেনি। দিয়ে তারপর একটা আমাদের ওখানেই ডাক্তারখানা গেলাম, শিশু ডাক্তার। দিয়ে ডাক্তারবাবু বললেন যে আপনাদের বাচ্চার মাথায় জল জমেছে, এটা হচ্ছে অপারেশন করতে হবে। ওর বাপি তোর ওখানে গোডাউন আছে আমাদের ওখানে কাজ করে। দিয়ে ওখানে সব মালিক, সব দাদারা ছিল, বললো যে একবারে ব্যাঙ্গালোর চলে যা। বলছে দাদা ব্যাঙ্গালোর যাবো, আমাকে তো সেরকম তো আমাদের অবস্থা নেই, টাকা পয়সা কোথায় পাবো। যে তুই এসব কিছু চিন্তা করবি না, আমরা সবাই পাশে আছি। মানে সেই দাদাগুলো সবাই দিয়ে তারপর ব্যাঙ্গালোর চলে গেলাম প্লেনে করে। ওখানে 2 দিন ভর্তি থাকার পর তারপর অপারেশন হলো। দিদি অপারেশন যখন মানে নিয়ে যাচ্ছে আমার মেয়েকে, কেঁদো না কেঁদো না কেঁদো না। মানে ওর বাবা এত কাঁদছে, আমাকে ধরে বলছে বৈশাখী আমার জীবনটা আমার থেকে নিয়ে চলে গেল। মানে সকাল 10টার সময় ঢুকিয়েছিল আর 2:30টার সময় বের করেছিল। এবার অপারেশন থিয়েটার থেকে মানে ম্যাডামগুলো ডাকলেন যে মা এখানে আসতে হবে। আমি গেছি দিদি, সেই মানে এরকম টেবিলে ওকে মানে শুয়ে রেখেছে, আর মানে আলো জ্বলছে, আর খালি গায়ে রেখেছে। মানে আমি তাকাতে পারছি না, মানে কোনো সেন্স নেই, মানে সে অজ্ঞান হয়ে গেছে। আমি মানে উঠে বলছে তোমার বাচ্চাকে তুমি উঠাও, হিন্দিতে বলছে। দিয়ে আমি উঠাচ্ছি, মানে তখন আমি কাঁদছি, তখন বলছি কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। দিয়ে 10-15 মিনিট বসে থাকার পর তারপরে মানে যে সিনিয়র ডাক্তার ছিলেন উনি হচ্ছে উঠিয়ে ওকে নড়িয়ে গাল টিপে পায়ে সুসুরি দিয়ে ওকে উঠালো। তারপরে ভাবলাম যে আমার মেয়ে সুস্থই আছে। তারপর বললো যে ওকে নর্মাল বেডে রাখতে হবে না, ওকে হচ্ছে আইসিইউতে দিতে হবে। 10 দিন পর ছুটি দিল, দিয়ে বললো যে আবার চেক আপে আসতে হবে 12 দিন পর। আমরা বললাম যে একই তো টাকা পয়সা নেই, আবার যাবো আবার আসবো, তাহলে আবার ডবল খরচা হবে। দিয়ে 200 টাকা দিদি, 200 টাকা রুম ভাড়া। এবার যা করে তো মেয়েটাকে নিয়ে তো থাকতে হবে, সেই নোংরা। ওর বাবা বলছে এখানে আমার মেয়েকে রাখবো, মানে মেয়েকে খুব ভালোবাসতো। দিয়ে আমি বলছি টাকা পয়সা কোথায় পাবো, এখানেই থাকতে হবে। দিয়ে যা হোক 6 দিন থাকার পর তারপরে আবার চেক আপে গেলাম। চেক আপ হলো, চেক আপ হতে হতে 7-8 দিন কেটে গেল, এরকম করে মানে 1 মাস কেটে গেল। দিয়ে আবার বললো আবার 6 মাস পর আবার মানে চেক আপে আসতে হবে। দিয়ে বাড়ি এলাম, আবার চেক আপে গেলাম। চেক আপে যাওয়ার পর দিয়ে বাচ্চা ঠিক বললো, মানে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিয়ে বললাম তাহলে আবার কবে আসতে হবে, বললো ও যখন 2 বছর বয়স হবে তখন আবার নিয়ে আসবে, অপারেশন হবে।
দিদি মানে অপারেশন আর এই মানে চেক আপ যাওয়ার পর 2 লাখ টাকা মানে পুরো হয়ে গেছে, সব কিছু নিয়ে, ওষুধপত্র, খাওয়া দাওয়া, রুম ভাড়া, মানে সব কিছু নিয়ে 2 লাখ টাকা হয়ে গেছে। তারপর ওর বাপি মানে খুব টেনশন করতে যে কোথা থেকে কী করে পাবো। ওই তো বাবা তো মানে শ্বশুর বাবা তো মাঠে কাজ করে আর ওই জুতোর গোডাউনে কাজ করে। দিদি মানে মাইনে বেশি নয়, ওই মানে সংসার মানে চলতো কোনো রকমে, মানে প্রচুর টেনশন করতো। মানে একদিন আগে শুধু বললো আমার বুকে মানে ব্যথা করছে, দিয়ে হসপিটালে গিয়েছিলো, হসপিটালে ডাক্তার বললো মানে কিচ্ছু বলেনি যে এক্স রে করতে হবে, শুধু বলেছে আর প্রেশার বেড়েছে আর গ্যাস হয়ে গেছে, ওষুধগুলো খাও তুমি ঠিক হয়ে যাবে। আমাকে আর কিচ্ছু বলেনি যে বলছে কি আমার এখানে যন্ত্রণা হচ্ছে, এখানে কষ্ট হচ্ছে, মানে পুরো সুস্থ মানুষ। তারপর আমাকে বলে একটু শরবত করে দাও, আমি শরবত করে দিলাম। শরবতটা খেয়ে আমাকে বলছে আমার কি ঘুম ঘুম পাচ্ছে। আমি যে সারা রাত তো ঘুমোওনি, তাহলে ঘুমো যাও। আমি শুধু ঘুমোতে বলে আমি বলছি আমি ঘুমোচ্ছি, তুমি রান্না করে না যাও। আমি রান্না করতে গেছি, রান্না করছি দিদি, মানে তখন এমন মানে আওয়াজ হচ্ছে গ করে, মানে আওয়াজ হচ্ছে। আমি তখন এসে বলছি তোমার কি হলো গো, তুমি ওরম করছো কেন গো, তুমি কি তোমার কি হলো গো, কথা বলো গো। দিয়ে আমার তো আর কি করবো, হাত পা আসছে না। দিয়ে যা শ্বশুরের বাড়িতে গেলাম ছুটে, ওদেরকে ডাকলাম যে চলুন না, আপনার ছেলে কেমন করছে চলুন না। এসে তারপর জল টল মানে বের করে জল টল ঢালতে ঢালতে মানে আমাকে সবাই বলে একটু জল খাওয়া। আমি যখন জলটা ঢেলেছি তখন জলটা খেয়েছে, তারপর যখন জলটা ঢেলেছি আর খাইনি, তখনই শেষে। আমি মানে অপারেশন আছে, মানে পাইপ ভরা আছে, এখানে কাটা আছে, পেটের মধ্যে পাইপ ভরা আছে। ওই পাইপটা মানে 3 বার দিনে টিপতে হয়, মানে সারাদিনে যে জলটা জমছে 1 ফোঁটা 1 ফোঁটা করে মানে ইউরিনের দ্বারাই টিপে দিলে বেরিয়ে যায়। দিয়ে তারপর মানে এখন মেয়েটা একটু সুস্থই আছে। আবার যখন এই যাব তখন হচ্ছে আবার 1 লাখ টাকা নিয়ে যেতে হবে। আর যেদিন অডিশন হয় দিদি পূর্ব বর্ধমানে আমাদের ওখানে, তখন আমার মানে প্রচুর শরীর খারাপ। আমার মা বলছে ওখানে হবে তুই যাবি, আমি বলছি হ্যাঁ আমি যাব। আমাদের মতো মানে মেয়েদের, সাধারণ মেয়েদের এখানে এত কিছু করছে, এটা আমাদের কাছে অনেক। আমি যদি এই টাকাটা জিততে পারি, শুধু আমার মেয়েকে একমাত্র দেখাবো, শুধু আমার মেয়েকে কী করে ভালো করবো, শুধু ছেলেটাকে নিয়ে এখন আমার এই একা জীবন যাত্রা শুরু। কি বলবো বলো, ভাষা নেই দিদি। চুপ করো বৈশাখী, you have to be strong. সুখের সংসার মানে রাজরানী যাকে বলে না, সেরকম আমাকে করে রেখেছিল আমার স্বামী, শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই। কিন্তু এখন পদের ভিখারি হয়ে গেছি। তোমাকে একটু ভরসা রাখতে হবে, বুঝতে পারছো? সব সময় তো একরকম সময় যাবে না, কোনো দিনই যাবে না। আর তুমি যদি সৎ পথে থাকো, যেতে পারে না একরকম, এই রকম তোমার সারা জীবন ডেফিনেটলি যাবে না। তোমাকেও লড়তে হবে, বুঝতে পেরেছো? আমি কালীকে একটু আগে যে কথাগুলো বলেছি, তোমাকেও সেম কথাগুলোই বলবো। চলো চলো এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। বৈশাখী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, ভালো করে ধরো। না বুধ একজনের পড়ছে, ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, সব জাহাজ চলে গেল। না 500 ধরো, 500। নিচে 500 আটকে আছে, ধরে নাও, কোনো এই যা উড়ে গেল। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে ওপর থেকে পড়ছে, ধরো। হ্যাঁ হ্যাঁ ধরো। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। 500 ধরো। আমি তো ফ্রিতেই না যে হাল। ও টাইম আপ। 500 আর একটা 500, 1000, 2900, 910, 2910। কালির থেকে 100 টাকা বেশি। এবার
এবার সুষমার কাছে আসি। সুষমা অদ্ভুত একটা কাজ করে, যেটা শুনে আমার দারুণ লেগেছে। ফ্যানের রেগুলেটর বানাও। হ্যাঁ। কতদিন ধরে করছো এটা? 1 বছর হয়ে গেছে। এটা কোথা থেকে শিখলে? আমার বাড়ির পাশে এক জায়গায় এক দিদি বানাতো, আর তার বাড়িতে গিয়ে আমি দেখলাম যে এই কাজটা উনি করছে, তা ওনাকে বললাম আমাকে শিখিয়ে দেবেন। তা বললো হ্যাঁ তুমি শেখো না, শিখলে করবে, যা হয় টুকিটাকি বলে ওনার কাছ থেকে শেখা। এখন হচ্ছে আমরা এই কাজ করছি। পেছনে বলি, এই হাউস ওয়াইফ ছিলাম। আমার বাবার হচ্ছে কি একটা কারখানায় কাজ করতো, সেই কাজটা লকডাউনে চলে যায়। লকডাউনে যাওয়ার পরে হচ্ছে কি বাবার কাজ বাজ নেই, বাবার জায়গাটা বন্ধক ছিল। ঘর করার জন্যে বাবা একটা লোন নিয়েছিল ব্যাংক থেকে। 2008 সাল থেকে হচ্ছে কি সেই লোনটা শোধ করতে পারছিলাম না। তা ওই জন্য আমি পাড়ায় যে লোন গ্রুপ হয় একটা, সেখান থেকে একটা লোন নিয়ে, সেলফ হেল্প গ্রুপ যেটা, তার সেখান থেকে একটা লোন নিয়ে বাবার জায়গাটাকে ছাড়িয়েছি। এবার তোমাকে ওই লোনটাকে আমাকে শোধ করতে হবে। আর এই কাজ টুকিটাকি করি, যতটুকু যা হয়। হাজবেন্ড জোগাড়ের কাজ করে, খুব একটা পেরে উঠতে পারে না লোনটা। জোগাড়ে বলতে মানে রাজমিস্ত্রি? হ্যাঁ, রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে। আচ্ছা। আর খুব একটা পেরে উঠতে পারে না, যার জন্য ওই লোনটা দিতেও এখন আমার খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। আর আমি ভাড়া বাড়ি থাকি। বাবার একটা ওই জায়গাটা একটু উঁচু করে যদি নিজে কিছু একটা ঘর করা যায়, তাহলে আমাকে ভাড়াটাও দিতেও খুব অসুবিধা হয়। লোনটা হলে তুমি ওই বাড়িতে চলে যেতে পারো, ওখানে চলে আসতে পারি। তুমি, তোমার হাজবেন্ড, আর কে আছে? আমার শাশুড়ি মা আছে, আমার ছেলে আছে। ওই তো ছেলে এসেছে, দিদি এসেছে, মাসিমা এসেছে, আমার মাসিমণি এসেছে, আর ভাই এসেছে। বাহ, এইটা একটু দেখি ব্যাপারটা, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। ওই ব্যাপারটা বোঝাও একটু আমাকে। এই ব্যাপারটা হচ্ছে কি, এইটা হাউজিং, এটাকে প্যানেল বলে, এটাকে একটা আমরা চাবি বলি। তা এর ভেতরে তামাও আছে, ছোট স্প্রিং বড় স্প্রিং মটকের ভেতরে আছে। এই জিনিসগুলোকে আমাদের সেটিং করতে হয় করে। এই যে ওয়াল ফ্যান যেগুলো হয় রেগুলেটর, হ্যাঁ রেগুলেটর, সেই জিনিসটা হ্যাঁ ঘোরায়। এই পর্যন্ত সেটিংটা আমরা করি। এরপরে এখান থেকে ওয়াল ফ্যানের যে দড়িটা আছে, সেই কাজটা হচ্ছে কোম্পানি থেকে ওরা অন্যজন করে। ওই একটা করে দড়ি টানা হবে আর ও একটা করে ঘুরবে। হ্যাঁ, নাইস। আজকে 1 লাখ টাকা পেলে তুমি কি করবে? লোনটা শোধ করবো, আর যদি কিছু তাতে বাঁচে, বাবার জায়গাটা একটু উঁচু করে একটা ঘর করার ইচ্ছা আছে। ওকে, দেখা যাক যদি 1 লাখ টাকা তুমি পাও। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওই হাতে লেগে লেগে উড়ে উড়ে চলে যাচ্ছে টাকা। ধরো ধরো ধরো, যা আসছে ধরো। হ্যাঁ, একসঙ্গে ধরবে, অনেকগুলো ধরো। টাকা বাজছে, ধরো, বাসে ধরো, বাসে ধরো। ওপর থেকে বাজছে, ধরো। নীল টাকা উঠছে, ধরো। ওপর থেকে পড়ছে, ধরে নাও ধরে নাও ধরে নাও, একসঙ্গে ধরে নাও। গুড। ও 500, 1000, 70, 80, 90, 400, 7410। কাঁপিয়ে দিয়েছে। 7410। ফ্যান্টাস্টিক। এবার সুচিত্রার কাছে আসি। তুমি বললে অনেক বছর হলো তুমি ক্যান্সারে ভুগছো। কোথায় ক্যান্সার? থেকে ব্রেস্ট ক্যান্সার। ওকে, সেটা ধরা পড়লো কিভাবে? টিউমার থেকে। আরে টিউমার হলো? হ্যাঁ, প্রথমে টিউমারটা ট্রিটমেন্ট করছিলাম, করতে করতে দেখাতে দেখাতে আমিও বুঝতে পারিনি যে এত বড় আমাকে রোগে আক্রান্ত করেছে। তারপরে এমআরআই করেছি, সব কিছু ট্রিটমেন্ট করেছি, ওই বায়োপসি করে তখন বোঝা গেছে। করেছি, তারপরে বুঝতে পেরেছি। ট্রিটমেন্টের পরে আমি ভালোই ছিলাম। আচ্ছা, কি কেমো নিতে হয়েছিল? কেমো নিয়েছি, নিয়েছি, সব কিছু মোটামুটি ট্রিটমেন্ট করেছি। তারপরে আবার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, পিছপা হয়ে গেছি টাকা পয়সার জন্য।
আর আমার এমন অবস্থা ছিল যে আমি রে নিতে যেতাম, 10 টাকার টিকিট কাটার জন্য পয়সা ছিল না, আমি ভ্যান্ডারে বসে যেতাম যে যদি টিটি ধরতো। এইভাবে গেছি। বাজারে যাওয়া, মাথায় চুল ছিল না, সেই অবস্থায় বাজারে যেতাম, সবাই তাকিয়ে থাকতো। একটা 2 বাচ্চার মা এরকম ন্যাড়া মাথায় যাচ্ছে, সবাই তো আর বুঝতো না। অনেকে হাসাহাসি করতো, ভাবতো কিসের জন্য না কিসের জন্য ন্যাড়া হয়েছে। নানান লোকের নানান কিছু, আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আমার কোনো রোগেও আমার কষ্ট লাগেনি। যখন আমি ট্রিটমেন্ট করে বাড়ি ফিরছি অপারেশন করে, আমার 2টো বাচ্চা দরজার সামনে বসে আছে, আমাকে বলছে, জড়িয়ে ধরে বলছে, মা আমরা না কতদিন ভাত খাইনি জানো। আমি এই অবস্থায়ও আমি উঠে দাঁড়ানোর সবসময় স্বপ্ন দেখি। সবসময় আমার যখন একদম গুড়ি গুড়ি চুল, তখন থেকে আমি কাজ করি। এমন আছে আমি 12 কিলো গিয়ে ময়দা মেখেছি, অনেক কষ্ট হয়েছে, বলতে পারিনি। আপডালে গিয়ে আমি কেঁদেছি, এত ব্যথা হতো। তুমি কি কাজ করো? অনুষ্ঠান বাড়ি। অনুষ্ঠান বাড়িতে কি করো? রান্নার কাজ করো? হ্যাঁ, রান্নার কাজ করি। রান্নার কাজে আমি সব করি, খুন্তি দিয়ে রান্না করি, 80 কিলো 90 কিলো মাংস নাড়ি, 12 কিলো 13 কিলো ময়দা মাখি, তারপরে দই বড়া ভাজি, চিকেন সাটে ভরি, বসা কাজও করি, কষ্টের কাজও করি, সব রকম করি। ওকে। কিন্তু এখন আমি চাইছি, এই যে আমার হাতটা আবার ফুলে গেছে, হ্যাঁ, এটার থেকে অনেকটা রিভাইভ। কেন? রোগটা আবার বাড়াবাড়ি হয়েছে, ওর জন্য। চিকিৎসা করছো না বলে? করছি না বলে, তাই ওষুধপত্র আমি এখন আর খেতে পাচ্ছি না। আমার স্বামী অনেক হেল্প করেছে, আমার পাশে ছিল। এইবার আমি যদি সব সময় কাছে রাখি, 2টো ডাল ভাতও খেতে পারবো না, ওকেও তো কাজ করতে হবে। নিশ্চয়ই। তোমার স্বামী এসছেন? হ্যাঁ। কোথায়? ও নমস্কার। উনি কি করেন? প্যান্ডেলে কাজ করে। প্যান্ডেল বাঁধার? মানে ডেকোরেটরের সঙ্গে? না না, ও আলাদা করে, প্যান্ডেলের ঘন্টা হিসাবে কাজ করে। আচ্ছা। হ্যাঁ, এবার কি বলেন, সব সময় তো কাজ হয় না প্যান্ডেলের কাজ। কোনো অকেশনে, যেরকম বিয়ের সিজন আসলে, পুজোর কাজ হলে তখনই কাজ হয়। যাই হোক, আমরা 2জন মিলেমিশে, আমারও সেই সেম কাজ, খুবই কষ্টে যায়। ওর জন্য আমরা আর ট্রিটমেন্টের দিকে আগাচ্ছি না। আর আমার নিজের মন থেকে মনে হয় কি আমি আস্তে আস্তে পৃথিবী ছেড়ে চলে যাব। না, কেন চলে যাবে? এরকম মনে হয়, কিন্তু আবার মনটাকে শক্ত করে সকালবেলা হলে কাজে চলে যাই, হাসি। আমার বাবা চলে গেছে আমার এই রোগটা শুনে, পৃথিবী ছেড়ে। যখন বাবা আমাকে আগে বলতো, দেখ মা, যতই কষ্ট হোক, যখন নিজের ঘরের দরজাটা খুলবি না, হাসি মুখে খুলবি, আর ঘরের ভিতরে কান্না করবি। কারেক্ট। আর আমি এই জন্য দিদি এখনো, আমি মৃত্যু সবার আছে মনে করে, এখনো আমি কিন্তু কাজের সাইডে এত হাসি, আমাকে মুখ করে সবাই। আমি খুব ইয়ার্কি ঠাট্টা পছন্দ করি ভীষণ, সবসময় গান গুনগুন করতে পছন্দ করি। হ্যাঁ, সবসময় ইয়ার্কি ঠাট্টা আমি খুবই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেউ ভালো মাইন্ডে নেয়, কেউ খারাপ মাইন্ডে নেয়, কিন্তু আমার ভিতরটা জানে যে আমি আস্তে আস্তে কিসের মধ্যে আছি। এখনো এত বড় রোগটা নিয়ে দিদি আজ পর্যন্ত 1 পোয়া দুধ খাইনি, একটা ফল খাইনি। মানুষে উপোস করলেও কত রকমের ফল খায়, আমি দেখি তো যে ফল খাবো, আমার সেই পয়সায় কালকের বাজার ঘাট হয়ে যাবে। তোমার বাড়ি থেকে কে কে এসছেন আজ? আমার দাদা এসছে। কোথায় দাদা? ওই যে তোমার নিজের দাদা? হ্যাঁ, নিজের দাদা। ওকে। কিন্তু আমার দাদাকে বিপদের সময় আমি পাশে পাই দিদি। এই একটা কথা বলবো, যদি মাঝরাতে 2টোর সময় বলি আমার কষ্ট হচ্ছে, ও সঙ্গে সঙ্গে হাসপাতালে হোক যেখানে হোক নিয়ে যায়, আমাকে যখনই ডাকি আসে। আর হচ্ছে আমার হাজবেন্ড, ছেলে, আর আমার ওই যে প্রিয় বান্ধবী একটা। ও নমস্কার। একসঙ্গেই কাজ করি আমরা। বাহ। তো আজকে 1 লাখ টাকা পেলে তুমি চিকিৎসাটা শুরু করাবে? চিকিৎসাটা প্লিজ করাও। করাবো দিদি। আমি অডিশন দিয়েছিলাম বর্ধমানে। 24 পরগনা থেকে বর্ধমান চলে গেলে? হ্যাঁ, এরকম
এরকমভাবে নামটা যে আসবে এখানে, এইরকম এত বড় মঞ্চে আসতে পারবো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ। যখন সময় এত বড় প্ল্যাটফর্মে যে আমি আসতে পারবো। পাখি দু হাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি। আপনারা একটু পাশে থাকলে হয়তো আমি আবার নতুন করে জীবন শুরু করতে পারবো। আছি তো সব সময়, অত ভেবো না। স্বপ্ন 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 দেখে মন। তোমরাই আমার অবস্থা খারাপ করে দেবে। আমি যত হেসে দিদি, হেসে আমার শোটা সবসময় করতে আমার চাই। যে ভিতর কাঁদে আমি কখনো কাউকে বুঝতে দিই না, আমার ঘরেও না। আমি ঘরে সব করি এই অবস্থা নিয়ে, এই হাত নিয়ে কাচা ধোয়া, বাসন মাজা, ঘর মোছা, ভোরবেলা উঠি 5টার সময় উঠে এর থেকে যেটুক দিয়ে সব কাজ করে তারপরে কাজে যাই। যখন আমার ক্লান্ত চরণ, অবিরত বুকে রক্ত ক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আমি ভাবি আমি কমজোরি না, আমি অনেক পাওয়ার। হ্যাঁ পারবে পারবে একদম, এটাই অনেক মনে হয়। ক্ষমতা, অনেক শক্তি আছে তোমার। কখনো ভাববই না আমার এই শরীরে এরকম রোগ আছে। আমি হ্যাঁ ভাববে না, মাথা থেকে বার করে দাও আর চিকিৎসা শুরু করো চটপট। কাঁদবে না, চোখের না। জল ফেলবে না একদম, ঠিক আছে? কাঁদি না। চলো আমরা খেলবো এবার। কাম অন সুচিত্রা, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাতটা খালি করে নিলে বেশি টাকা ধরতে পারবে। ভালো করে ধরো। ধরো যা আসছে ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো একসঙ্গে, অনেকগুলো ধরো। 500 টাকাটা ধরো। ভালো করে ধরো মা। নিচে আটকে আছে, ধরে নাও। আটকে আছে, সব টাকা আটকে যাচ্ছে, ওগুলো ধরো। হ্যাঁ ধরো 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 ধরো, সব চলে গেল। যা ওপর থেকে পড়বে, ধরো ভালো করে। ধরো ধরো ধরো, টাকা ধরো ধরো। এই আর 100 হাত থেকে পড়ে গেল, ধরতে পারলো না। হাতটা ভালো করে ঢুকিয়ে ধরো, ভালো করে। হ্যাঁ হ্যাঁ রাইট। ওকে দেখি সুচিত্রার স্কোর 500, 310, 20, 30, 40, 3340। একবার মনে করিয়ে দিই খেলায় কে কোথায় দাঁড়িয়ে আছো। গানের রাউন্ড শুরু করছি গানে গানে লক্ষ্মীলা। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। কি হয়েছে তোর, জ্বর এসছে? ও দিদি, হাওয়ার ঝিরিঝিরি বয়ে আসছে না গো, বনবন করে বয়ে আসছে। এই নভেম্বর মাসের শেষ, কি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এই শীতের মধ্যে। ওদিকে আমি বাড়িতে টিকতে পারছি না দিদি। কেন? আরে ফ্যানের রেগুলেটর খারাপ হয়ে গেছে আমার, হাই স্পিডে ঘুরছে সব সময়, 5-এ ঘুরছে, কমাতে পারছি না। থাকা যায় বলো তো? ফ্যানের রেগুলেটরও ছাড়বে না। রেগুলেটরের সাথে আমি ভালো টাইট দিতে পারি স্ক্রু। I like it. I like it. সুষমা, I like it. পারতে এই ঠান্ডায় 5-এ ফ্যান চালিয়ে থাকতে? তুমি বলো আমি কি ব্যবস্থা করে দেবো? ওই গিভ অ্যান্ড টেক ব্যাপারটা। ওর টেক লাগবে না রে, ও 7410-এ আছে।
যা গিয়ে দাঁড়া নির্ভয়ে। গানের রাউন্ড শুরু করি। এবার আমি গরম হয়ে গেছি বুঝলে তো, ও হেভি গরম লাগছে, শালটা খুলি আমি। হ্যাঁ এবার গরম হয়ে গেছিস, বাঁচা গেছে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো। ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো। লক করি। আচ্ছা, দ্বিতীয় হিন্ট শোনাবো? না। সুষমা না বলছে, সুচিত্রা না, কালী না, ও সবাই ঠিক বলেছে। ঠিক ঠিক বলেছে। আচ্ছা তাহলে গানটা শুনিয়ে দিই। জানি না কোন পাড়ায় সারাতে ইশারায় প্রেমের আজব সিঁড়ি পরে শোনাবো, করবো এন্ট্রি আমি গ্যারেন্টি।